সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যাক পেইন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ আহাদ হোসেন 1980 সালের ডিসেম্বর মাসে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে শেরেবাংলা মেডিকেল বরিশাল থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হসপিটালে অ্যানেস্থেশিয়া, পেইন অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, ব্যাক পেইন, এই ব্যাক পেইনের মধ্যে শরীরের কোন কোন ব্যথাকে আসলে আপনি ইন্ডিকেট করছেন? ব্যাক পেইন ব্রড সেন্সে যদি আমি বলি, ব্যাক পেইনের অনেকগুলো কারণ থাকে। আমাদের শরীরে মাসেল, মানে রক্তনালী প্লাস হাড়, লিগামেন্টস, এই প্রত্যেকটা জায়গা থেকে এবং সর্বশেষ নার্ভ, এগুলো নিয়ে কিন্তু আমাদের ব্যথা আসে। তো PLID বা ডিস্ক জনিত যে পেইনগুলো, এগুলো নিয়ে সমাজে দেখি একটু কনফিউশন থাকে। এই জায়গাগুলো নিয়ে আমি দেখি যে অনেক কিছু করার সুযোগ থাকে। সেই জন্য আমরা মনে করি যে PLID বা ব্যাক পেইন নিয়ে কনফিউশনগুলো দূর করা যায়। আমাদের রুগীদের যে ধরনের কনফিউশন যে আমি কি ওদের অপারেশনে যাব কি যাব না, বা ওদের আমার কি কি ট্রিটমেন্ট আছে, এই জায়গাগুলো নিয়ে কিছু কনফিউশন দূর করার সুযোগ আছে। এটা একটা বড় ব্যাপার। আর ব্যাপারগুলো হচ্ছে যে কিছু স্পেসিফিক্যালি মাংসপেশি বা লিগামেন্টস জনিত কিছু কাজ আছে যেগুলো অ্যাডভান্স ওয়েতে, যেমন বিশেষ করে আমরা যেটা করি আল্ট্রাসাউন্ড, MSK আল্ট্রাসাউন্ড, যেটা মাস্কুলোস্কেলেটাল, এটা দিয়ে কিন্তু খুব ডেফিনেটিভ ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট এই দুটোকেই নিয়ে আসার সুযোগ আছে। এই দুটো খুবই অ্যাডভান্স ট্রিটমেন্ট হিসাবে ব্যাক পেইনের পরিচিত। তো আপনার কি মনে হয় যে কোন কোন স্ট্রাকচারের কারণে এই পেছনে ব্যথা হতে পারে বা কি কি ফ্যাক্টর দায়ী এর জন্য? যেটা আমরা সাধারণত দেখি, ইউজুয়ালি যেটা MSK আল্ট্রাসাউন্ডের কথা বললেন, আমরা যখন লিখি তখন রুগীরা অবাক হয় যে আল্ট্রাসাউন্ড তো পেটের হয় বা অন্য কিছু হয়, কিন্তু আমরা এই পিঠের বা কাঁধের আল্ট্রাসাউন্ড এটা তো দেখিনি। এটা দিয়ে যেটা আইডেন্টিফাই করা যায় যে বিশেষ করে আমরা দেখি যে লিগামেন্টসগুলো যে একটা মেরুদণ্ডে একটার সাথে একটা লাগানো আছে, ওইটা যে কোথাও কোনো প্রবলেম হলো কিনা, অথবা মাসেলগুলো একটার পর একটা সাজানো আছে, ওটাতে কোথাও প্রবলেম হলো কিনা। ইভেন কোনো কোনো সময় আমরা দেখি নার্ভে প্রেশার রয়েছে, স্পেসিফিক নার্ভে প্রেশার, সেই প্রেশারটা মানে মেরুদণ্ডের ভেতরেও না বাইরেও না, স্পেসিফিক কোনো জায়গায়, সেটাও কিন্তু বের করা সম্ভব। এই PLID হবার পেছনে কি কি কারণ রয়েছে, বা আমাদের লাইফস্টাইল বা দৈনন্দিন জীবনে আমরা কি এমন করে থাকি যার কারণে এই PLID সমস্যাটি হয়ে থাকে? তো প্রথমত আমরা বলি যে আমাদের ওয়েট একটা বড় ইস্যু। পার্সোনালি আমাদের প্রত্যেকের ওজন যদি নিয়ন্ত্রণ করা যায়, ওজন বেশি হলে এটা একটা ইস্যু হয়ে দাঁড়ায় যে ওজনের কারণে মেরুদণ্ডের যে ডিস্ক, ওটার উপর প্রেশার বাড়তে বাড়তে অনেক সময় এর স্থিতিস্থাপকতা নষ্ট হয়, তখন সে পেছনের দিকে আসে এবং নার্ভে প্রেশার দিয়ে প্রবলেম তৈরি করে। এছাড়াও যেটা হয় খুব কমনলি দেখা যায় ডিজেনারেটিভ চেঞ্জ। এটা অনেক MRI করলেই দেখবেন যে সবাই দেখা যায় ডিজেনারেটিভ চেঞ্জ, কিন্তু এই জায়গাটা কিন্তু একটা অনেক বড় জায়গা, বোঝার জায়গা। যে ডিজেনারেটিভ চেঞ্জটা হয় যে আমাদের যদি একটা ইরেজার বা রাবারের কথা চিন্তা করে, এটা নতুন থাকলে যেমন পাঞ্চ করে, এই ডিজেনারেটিভ চেঞ্জ হলে এই পাঞ্চিং ক্ষমতাটা কমে যায় আমাদের ডিস্কের, তখন আলটিমেটলি পেইনটা তৈরি হয়। এটা একটা বড় জায়গা। তো এই সব কারণে মেইনলি হয়, এবং এছাড়া দেখা যায় ডিস্কের প্রবলেমের কারণে নার্ভে প্রেশার হয়। তো আমরা যেটা চেষ্টা করি যে ডিস্কটাকে সুস্থ রাখা, এটা। আর দ্বিতীয়ত আমরা নার্ভের প্রেশারটা কীভাবে কমানো যায় সেই কথাটা বলি। কোনো কোনো ক্ষেত্রে যারা দীর্ঘমেয়াদী স্মোকিং করে তাদের ক্ষেত্রে এই প্রবলেম কিন্তু হতে পারে। আবার যারা ভারী জিনিস বহন করে তাদের ক্ষেত্রে এটি কিন্তু অনেক সময় হয়। কারণ আমাদের দেশের বাইরে যারা কাজ করে, ওরা কিন্তু হেভি ওয়ার্ক করে, তাদের ক্ষেত্রে অনেকেই দেখে আমাদের কাছে আসে যে ডিস্কের প্রবলেম নিয়ে বা কোমরে ব্যথা নিয়ে, তখন MRI করলে দেখা যায় যে ডিস্কের প্রবলেম পাওয়া যায়। কোনো ইন্টারভেনশনাল থেরাপি বা আধুনিক কোনো চিকিৎসা রয়েছে যার মাধ্যমে রোগীর এই কষ্টটা কিছু হলেও কমানো সম্ভব হয়? PLID হলেই সবাই ভয় পেয়ে যান, এবং শুধু ভয় পান এটি বলবো না, কিন্তু আমাদের মধ্যেও বেশ কিছু ভয় পাওয়ার মতো কথাবার্তা আদান প্রদান হয়, যে কারণে কিন্তু রোগীরা ভয় পেয়ে যান যে আপনার পা অবশ হয়ে যাবে, পা বিকলাঙ্গ হয়ে যাবে, বা আপনি প্যারালাইসিস হয়ে যাবে, এই ধরনের কথা অনেক সময় আসে। কিন্তু আমি বলবো যে আসলে এটাতে ভয় পাওয়ার কিছু নাই। প্রথম কথা হচ্ছে PLIDর অনেকগুলো স্টেজ রয়েছে। প্রথম অবস্থায় কিন্তু এটা হয় না, এটা বা একেবারে ড্যামেজ হলে বোঝা যায় যে কি হলো। কিন্তু প্রথম দিকে যেটি হয়, অনেক সময় দেখা যায় যে পা অবশ হয়ে গেল, কোনো কোনো দিকে দেখা যায় পাটা ডানের দিকে ব্যথাটা যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি যে PLID কি হলো। তো এই ধরনের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে এখন অ্যাডভান্স ট্রিটমেন্ট আসছে,
আমরা প্রথমেই রুগীকে অ্যাডভান্স ট্রিটমেন্টের কথা বলি না, আমরা বলি যে লাইফস্টাইলটা চেঞ্জ করেন, আপনি কিছু হালকা পেইন কিলার খেতে পারেন, যদি এতে ঠিক হয়ে যায় তাহলে ভালো। এরপরে যদি আসে তারপরে আমরা ইন্টারভেনশন, যেটাকে বলে এই সার্জারি এবং এই ওষুধের মাঝখানের চিকিৎসাগুলো, এগুলো অনেকগুলো অপশনস তৈরি হয়েছে এখন। এটা ইন্টারন্যাশনালি না, শুধু আমাদের দেশে না, ইন্টারন্যাশনালি কিন্তু বিভিন্ন জায়গায় প্র্যাকটিসগুলো হচ্ছে। বিশেষ করে ডিস্কের ভেতরে যদি ডিস্কটা বালজিং হয় বা পেছনের দিকে বের হয়ে আসে, তাহলে আমরা বলি এটাকে ওজন ট্রিটমেন্ট বা ওজন নিউক্লিওলাইসিস করার সুযোগ আছে। ওজনটা হচ্ছে একটা গ্যাস, এটা ইনস্ট্যান্ট তৈরি হয় এবং এটা যদি ডিস্কে আমরা খুবই ফাইন নিডল দিয়ে প্রবেশ করাই, তখন ডিস্কের ভেতরে যে তরলতা, ডিস্কের ভেতরে একটা লিকুইড পোর্শন থাকে, আপনি জানেন, একটা বাইরের দিকে রাবারি পোর্শন, ভেতরের দিকে এক লিকুইড পোর্শন, ওটা অনেকে জেল বলে, যে জেলটা বের হয়ে আসতেছে, ওই জেলটাকে থকথকে করে দেয় বা পানি শুষে নেয়, তখন কিন্তু এটা বের হয়ে আসার টেন্ডেন্সিটা কমে যায়। তো এই সময় কিন্তু ডিস্কটা আস্তে করে পেছনের দিকে চলে আসে, যে কারণে প্রেশারটা কমে যায়। এছাড়াও অনেক সময় দেখা যায় ডিজেনারেটিভ ডিস্ক থাকে, যদি সিঙ্গেল ডিজেনারেটিভ ডিস্ক থাকে, সেটা মানে ওজন নিতে পারে না, সেক্ষেত্রে আমরা ইন্টারডিসকাল পিআরপি, যেটা প্লাটিলেট রিচ প্লাজমা, সেটা করতে পারি। ইভেনলি আমরা করি সিলেক্টিভ নার্ভ রুট ব্লক, যেটা যেই নার্ভে প্রেশার দিচ্ছে, এই প্রেশারের কারণে নার্ভে একটা ইনফ্লামেশন হয়, সেইটা কমানোর জন্য সিলেক্টিভ নার্ভে আমরা কিছু স্টেরয়েড ইনজেকশন দিই, যেটা কিন্তু খুবই সিলেক্টিভ, খুবই অল্প পরিমাণে দিই, তাতে তার শরীরে কোনো স্টেরয়েড ইফেক্ট পড়ে না, কিন্তু তার পেইন রিলিফটা হয়ে যায়। এটি কি কোনো বয়স নির্ধারিত রয়েছে কিনা? পিএলআইডির আসলে বয়স তেমন নির্ধারিত নাই, তবে আমরা দেখেছি যে অ্যাডভান্স স্টেজে, বিশেষ করে যদি 60 বা 70, 70-এর পরে যে যদি পিএলআইডি এরকম কিছু হয়, তখন আসলে এই জায়গাগুলো ট্রিটমেন্ট করা যায়, কিন্তু দেখা যায় মাল্টিপল লেভেলে হলে অনেক সময় ট্রিটমেন্টটা একটু কঠিন হয়। তবে যদি ইয়াং এজে, বিশেষ করে 30, 35, 40 এই সব বয়সে যদি ডিস্ক বালজিং বা এই ধরনের প্রবলেম তৈরি হয়, তাদের ক্ষেত্রে এই চিকিৎসাগুলো দারুণভাবে ইফেক্টিভ হয়, মানে তাদের ক্ষেত্রে ভালো থাকার সুযোগটা বেশি। তবে খেয়াল রাখতে হবে, ইন্টারভেনশনের যে কথাটা বলছি বা ইনজেকশনের মাধ্যমে যে চিকিৎসাগুলোর কথা বলেছি, এগুলো নেয়ার পরেও কিন্তু রোগীকে সতর্ক থাকতেই হবে, কারণ একটা স্ট্রাকচারকে যা আছে ওরকম ঠিক রেখেই কিন্তু আমরা চিকিৎসাগুলো করি। আর অপারেশন যেটা, ওটাকে ম্যানিপুলেট করা হয়, এটা খুলে ওটাকে চেঞ্জ করা হয়, যেটা কিন্তু একটা আরেকটা জায়গায় চলে যায়। সেই জন্য ওই চিকিৎসাটা অনেকে ভয় পান, যে অপারেশন জনিত অনেক সময় কমপ্লিকেশনস থাকে, লং টার্ম সাফারেন্স থাকে, সেই জায়গাগুলো ভয়ের কারণে কিন্তু এই চিকিৎসাগুলো ডেভেলপ করেছে। তো এই জন্য আমরা বলবো যে চিকিৎসার পাশাপাশি সতর্কতা মেনে চললে দীর্ঘমেয়াদী ভালো থাকার সুযোগ আছে। একদম। তো আমরা কিন্তু জানি যে বর্তমান সময়ে আমরা এই ডিভাইস নির্ভরতা কিংবা সেডেন্টারি লাইফস্টাইলের কারণে আমাদের আপার ব্যাক সেটি কিন্তু অনেকটা উইক হয়ে যায়, এবং ঘাড় ব্যথা ঘরে ঘরে এই সমস্যাটি দেখা দিচ্ছে, এবং সেই সাথে দুই কাঁধে যে শোল্ডার জয়েন্ট, এটি পেইনেও কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছে, এবং এছাড়া তো ডায়াবেটিস আছেই একটি অন্যতম কারণ হিসেবে। তো আপনি কি দেখছেন যে এর হার কিভাবে বাড়ছে এবং এটির জন্য আমরা কি করতে পারি? কোমরে ব্যথার পাশাপাশি পিঠে ব্যথার সমস্যা নিয়ে আমরা অনেক পেশেন্ট দেখি। তো পিঠে ব্যথার ভেরিয়েশনগুলো রয়েছে অনেক। স্যার, নেক পেইন বা শোল্ডার পেইনে কি করণীয়, তো সেটি সম্পর্কে একটু জানাবেন। যে পেছনের দিকে যে ব্যথাটা, আপার ব্যাক যেটা আমরা বলি, আপার ব্যাক, এটার মধ্যে শোল্ডারও রয়েছে। তো আপার ব্যাকের পেইনগুলো মেইনলি লাইফস্টাইল একটা বড় ভূমিকা। যেমন যারা দীর্ঘমেয়াদী হামু দিয়ে কাজ করেন, কম্পিউটারে কাজ করে, ড্রাইভিং করে, বা কারখানায় কাজ করছে, একই পজিশনে ঘাড় নুয়ে কাজ করছে, পেছনে আপার দিকে বা উপরের দিকে পিঠে ব্যথা হতে পারে, কারণ উপরের দিকে কিছু নার্ভ রয়েছে, যেগুলো মাসেল স্ট্রেচ হলে নার্ভগুলো স্ট্রেচে পড়ে, তখন কিন্তু এই ব্যথাটা দীর্ঘমেয়াদী হয়। তো আমাদের কাছে আসে যখন ব্যথা 2 দিন 7 দিনে না সারে, তখন আমাদের কাছে আসে। 3 মাস 4 মাস 6 মাস হয়ে গেলে তখন আমরা পরামর্শ দিয়ে এটাকে উন্নতি করার চেষ্টা করি। আর দ্বিতীয়ত, শোল্ডারের যে পেইনটা, এটার বেশ কিছু কারণ রয়েছে, যেগুলোর অ্যাডভান্স অপশনও কিন্তু এখন তৈরি হয়েছে। যেমন শোল্ডারের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি, আপনি যে বলছিলেন যে ডায়াবেটিস একটা বড় অংশ, এবং ডায়াবেটিক পেশেন্টরা শোল্ডারের জন্য ফ্রোজেন শোল্ডার নিয়ে আমাদের কাছে আসে। তো ইউজুয়ালি আগে কি করা হতো, আগে চিকিৎসার ক্ষেত্রে একটা সিম্পল ইনজেকশন দিয়ে দেওয়া হতো, মানে কিছুদিন ভালো থাকতো, আবার রিপিট করতো। এখন যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড, এটির মাধ্যমে আমরা পুরো ক্যাপসুলটাকে ডাইলেট করে দিতে পারি, যেটাকে বলে হাইড্রোডিস্টেনশন। স্যালাইন দিয়ে এটাকে পুরো মোবাইল করে দিতে পারি, যেটা অনেক সময় অপারেশনজনিত চিকিৎসা দিয়ে করা হতো, সেটা এখন খুবই সিম্পল টেকনিক দিয়ে শোল্ডার জয়েন্টকে মুভমেন্ট করায় দেওয়া হচ্ছে। ইভেন কোনো ক্ষেত্রে দেখা যায় ডিজেনারেটিভ চেঞ্জ হয় ডায়াবেটিসের কারণে, তাদের ক্ষেত্রে আমরা এই শোল্ডার জয়েন্টের আল্ট্রাসাউন্ডের মাধ্যমে খুবই সূক্ষ্ম পদ্ধতিতে প্লাটিলেট রিচ প্লাজমা, যেটা আমাদের পেশেন্টদের শরীরের রক্ত থেকে তৈরি হয়, সেটি দিলে
এটা দীর্ঘমেয়াদী কিন্তু এটা মানে কমপ্লিট কিওরের দিকে যাওয়ার সুযোগ থাকে। এই যে ব্যথাগুলো একটা বয়সের পরে অনেকেরই হয়ে থাকে, তো আপনার কি মনে হয় এক্ষেত্রে আমাদের লাইফস্টাইল বা আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ এটি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? প্রথমেই হচ্ছে লাইফস্টাইলের দিকে গুরুত্ব দেয়া। তার প্রথম দিকটা হচ্ছে খাদ্যাভ্যাস। এই খাদ্যাভ্যাসটাকে যদি ঠিক করা যায়, আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কার্বোহাইড্রেট খাইতে পছন্দ করি, মিষ্টি সবারই ভালো লাগে। তো এই জায়গাটাকে যদি পরিহার করা যায় এবং আমাদের যত সোর্স আছে, যেমন আমরা 3 বেলা ভাত খাই, ভাত রুটি এগুলো সবই কার্বোহাইড্রেট। তো এই কার্বোহাইড্রেটটাকে নিয়ন্ত্রণ করে যদি অন্যান্য খাবারের দিকে আমরা বেশি ঝুঁকি, বিশেষ করে ফাইবার কন্টেনিং খাবার, ফ্রুটস খেতে পারি, অথবা সালাদের প্রতি বেশি খাই, অথবা গ্রামেগঞ্জের মানুষ যারা আছে তাদের লোকাল শাকসবজিগুলো বেশি খেতে পারে, এই ধরনের অভ্যাস যদি হয় তাহলে আমাদের জন্য ভালো। ইভেন আমরা যারা যত বড় সোসাইটিতে যাই তত বেশি কিন্তু কাজ কমে যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে অনেক বড় বড় কোম্পানি ডাইরেক্টর, এমডি এরা কিন্তু বসে বসেই থাকেন। তো তাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি দিনের একটা সময় কি কাজ না করা হয় তাহলে যেন হাঁটা হয়। অর্থাৎ মেন্টাল ওয়ার্কের পাশাপাশি ফিজিক্যাল ওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার, নেক পেইন বা শোল্ডার পেইনে প্রশ্ন থাকতে পারে যে রিকার করতে পারে কিনা, একই জায়গায় এই ব্যথাগুলো আবার ফিরে আসতে পারে কিনা। ট্রিটমেন্টেই সবাই প্রথম আগ্রহ থাকে যে এটিকে পুরোপুরি সারা যাবে একদম। তবে এইটা পুরোপুরি সারার যে চিকিৎসাগুলো সেগুলো কিন্তু ডিফারেন্ট। মনে করেন আপনার শরীরে একটা পাথর হয়েছে বা স্টোন হয়েছে, গল স্টোন, এটাকে রিমুভ করা সম্ভব, কেটে ফেললাম, রিমুভ চলে গেল। কিন্তু শরীরের স্ট্রাকচারকে ঠিক রেখে কোনো চিকিৎসা পদ্ধতিতেই বলা যায় না যে ইটস কমপ্লিট কিওর। কারণ অপারেশন এক জায়গা করলেন, সেটা আরেক জায়গা দিয়ে প্রবলেম হতে পারে। আমরা যখন চিকিৎসাগুলো করি এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে ভালো থাকা, পেইন ফ্রি থাকা। আর এইটা কিভাবে যেন আমার কোনো ড্যামেজ না হয় এই জায়গাটাকে রেখে। সাধারণত আমাদের এই ইন্টারভেনশনগুলো ইন্টারন্যাশনালি যতটা অ্যাকসেপ্টেবল হয়েছে শুধু এই জায়গাটাতে, যে পেশেন্টের জন্য কোনো হার্ম না হয়, পেশেন্ট যা আছে সে অবস্থায় যেন পেইন ফ্রি থাকতে পারে, একদম এই জায়গাটাকে ট্রিটমেন্ট করবে। এই জন্য আমরা বলি যে ইন্টারভেনশনের পাশাপাশি অবশ্যই সতর্ক থাকা এবং যাতে আমাদের হার্ম না হয় সেই জন্য আমরা চেষ্টা করি। তবে রিকারের বিষয়টা ডিপেন্ড করে পেশেন্টের উপরে। যদি তার লাইফস্টাইলগুলো অ্যাজ ইট ইজ থাকে তাহলে সে আবার রিকার করতেই পারে। আবার দেখা গেল যে কোনো অ্যাক্সিডেন্টালি কোনো ট্রমা হয়ে এই ট্রিটমেন্টটা ম্যানিপুলেটেড হয়ে গেল, সেটাও কিন্তু হতে পারে। একেবারেই। তো আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আর্থ্রাইটিস কিংবা বাত যাদের হয় তারা কিভাবে তাদের হাড়ের সুস্থতার জন্য কোন ধরনের খাবার গ্রহণ করবেন এবং কোন ধরনের খাবারগুলো বর্জন করবেন। আপনার যদি বাতের সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু আপনাকে একটা প্রপার গাইডলাইন এবং প্রপার ডায়েট প্ল্যান ফলো করতে হবে, কারণ যাদের বাতের সমস্যা থাকে তাদের কিন্তু প্রচুর পরিমাণে জয়েন্ট পেইন হয়। অস্থি সন্ধিতে কিন্তু আপনার ইউরিক অ্যাসিড জমা হয়ে এই ধরনের পেইনগুলো হয়। তো যেই ধরনের খাবারগুলো আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, আপনার অস্থি সন্ধিতে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেবে, আপনাকে কিন্তু ওই ধরনের খাবারগুলো বর্জন করতে হবে। তো শুরুতে বলি, যাদের বাতের সমস্যা, বিভিন্ন জয়েন্ট পেইন আছে বা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি থাকে, তারা কিন্তু দেখা যায় যে আপনি সুস্থ থাকতে গেলে এই খাবারগুলো অবশ্যই একটু বর্জন করতে হবে। সেগুলো হলো, অনেকের সামুদ্রিক মাছ, অতিরিক্ত লবণাক্ত খাবার খাওয়ার প্রবণতা থাকে, সেগুলো বর্জন করতে হবে। গরু ও খাসির মাংস খাওয়া থেকে বিরত থাকবেন এবং বীচিযুক্ত যে খাবার যেগুলো রয়েছে যেমন মটরশুঁটি, টমেটো, বেগুন, এগুলো একটু খাওয়া থেকে বিরত থাকবেন। যাদের ব্যথা প্রচণ্ড বেশি তারা কিন্তু কাঠবাদাম বাদে অন্য কোনো বাদাম যেমন কাজু বাদাম, চীনা বাদাম, আখরোট বা ওয়ালনাট এগুলো গ্রহণ করতে পারবেন না। পাশাপাশি নিয়মিত একটু ব্যায়াম করতে হবে যাতে আপনার অস্থি সন্ধিতে যে ইউরিক অ্যাসিডটা জমা আছে সেটা দূর হয়ে যেতে সাহায্য করে। এখন তো বললাম আপনার যে আর্থ্রাইটিস বা বাত ব্যথা থাকলে কি করবেন, কিন্তু যাদের এই ধরনের সমস্যা নেই কিন্তু তারপরও হয়তো কোনো কারণে তারা হয়তো হাড়ে পেইন হচ্ছে, তো সেক্ষেত্রে কি করবেন বা হাড়ের সুস্থতার জন্য সেক্ষেত্রে আপনি কোন ধরনের খাবার খাবেন। আপনার যদি বাতের সমস্যা থাকে তাহলে তো সেটার লিস্ট অনেক বড়, কিন্তু যদি সমস্যা না থাকে তবু আপনার হাড়ে পেইন হচ্ছে তাহলে আপনাকে ধরে নিতে হবে হয়তো বা আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কিংবা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে। এক্ষেত্রে কি খাবেন? আপনার হাড়ের সুস্থতার জন্য তখন কিন্তু অবশ্যই আপনার খাবারে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে। তাহলে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো কি? দুধ, দই, বাদাম, মাছ, মাংস, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। প্রতিদিন খাবারে 1 গ্লাস বা 1.5 গ্লাস করে দুধ রাখতে পারেন, হাফ কাপ করে দই খেতে পারেন, 5-10টা করে বাদাম কিন্তু খাওয়া যেতে পারে।
সবজি হিসেবে আপনারা কিন্তু হলো যে টমেটো, গাজর, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি এগুলোও রাখতে পারেন। এগুলোতেও পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু আপনারা পালং শাকটা খেতে পারেন। পালং শাকেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। ফসফরাসযুক্ত খাবার, ফসফরাসযুক্ত খাবারের কথা বলতে গেলে প্রথমেই কিন্তু আপনার দেখা যায় দুধের কথা চলে আসে। মানে আপনি যদি প্রতিদিন খাবার তালিকায় দুধ, দই, পালং শাক, ব্রোকলি, বাঁধাকপি এগুলো রাখেন, তাহলে কিন্তু এমনিতেই আপনার ক্যালসিয়াম ফসফরাসের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। আপনার হাড়ে যে পেইন হচ্ছে সেটার জন্য কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাস খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়ামযুক্ত খাবার, বিচিযুক্ত খাবার কিন্তু আপনার খাবারে রাখতে পারেন। সামুদ্রিক মাছ, যদি আপনার বাতের সমস্যা না থেকে থাকে বা আর্থ্রাইটিস না থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সামুদ্রিক মাছ আপনার খাবার তালিকায় 2 দিন রাখবেন। গরু বা খাসির যে কলিজা রয়েছে তখন কিন্তু আবার আপনার খাওয়া যাবে। গরু বা খাসির কলিজায় পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক, ক্যালসিয়াম কিন্তু পাওয়া যায় এবং জিঙ্ক এবং ক্যালসিয়ামও কিন্তু আপনার এই হাড়ের গ্রোথের জন্য খুবই ভালো এবং হাড়ে যাদের পেইন হয় তাদের জন্য কিন্তু এগুলো খুব উপকারী। এর পাশাপাশি আপনি ওমেগা 3 সম্পন্ন খাবার এবং প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল গ্রহণ করবেন। মানে বিচিযুক্ত খাবারও কিন্তু এক্ষেত্রে খেতে পারবেন। ওমেগা 3 কিন্তু আপনার সামুদ্রিক মাছ এবং সিমের বিচি কিংবা হলো কাঁঠালের বিচি এবং মিষ্টি কুমড়ার বিচি এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। সামুদ্রিক মাছেও কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 পাওয়া যায়। তো হাড়ের সুস্থতার জন্য আপনাকে অবশ্যই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ওমেগা 3 যুক্ত খাবারও গ্রহণ করতে হবে। পাশাপাশি আয়রন এবং আয়োডিনযুক্ত খাবারও গ্রহণ করতে হবে। তার মানে যাদের আর্থ্রাইটিস বা বাতের সমস্যা আছে তারা কিন্তু যে ধরনের খাবারগুলো বর্জন করার কথা বলেছে ওগুলো বর্জন করে নিয়মিত ব্যায়াম করেন এবং হেলদি একটা ডায়েট প্ল্যান গ্রহণ করেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার হাড়কে সুস্থ রাখতে পারবেন, ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবেন। আর যাদের হাড়ে বাতের কোনো সমস্যা নেই কিন্তু এমনিতেই আপনার হয়তো জয়েন্ট পেইন করছে কিংবা ভিটামিন ডি বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, তারা যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সম্পন্ন খাবারগুলো গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার হাড়কে আপনি মজবুত করতে পারবেন। আর আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো প্রতিদিন আপনি 10টা থেকে 3টা এই সময়ের মধ্যে অন্তত 15 থেকে 20 মিনিট শরীরের 40% অংশে রোদ লাগানোর চেষ্টা করুন। এটা আপনার শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করবে এবং ভিটামিন ডি কিন্তু আপনার হাড়কে সুস্থ রাখতে সাহায্য করবে। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। তো ব্যাক পেইন নিয়ে লাইফস্টাইল অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরেও যদি এরকম হয়ে যায়, আপনার কি মনে হয় যে কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত বা আর্লি আসতে হবে কিনা, এর গুরুত্ব কতটুকু? ব্যাক পেইনে আমরা কখন চিকিৎসকের কাছে যাব অথবা রেড সিগন্যালগুলো যেটাকে আমরা বলতে পারি এটি জানা খুবই প্রয়োজন। প্রথম কথা হচ্ছে ব্যাক পেইনটা যদি আপনার 3 মাসের বেশি সময় থাকে এবং আপনার স্বাভাবিক কাজকে ব্যাহত করছে, আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে যদি ব্যাক পেইনের সাথে আপনার দীর্ঘমেয়াদী জ্বর থাকে, যেমন একটা সময় জ্বর আসছে রাতে বা দিনে, যে কোনো সময় জ্বর জ্বর ভাব থাকছে এবং একই সাথে ওজন কমে যাওয়ার একটা ব্যাপার থাকে, এগুলো যদি জড়িত থাকে, এর সাথে আমরা বলবো যে ব্যাক পেইনটা যদি ট্রমাজনিত কারণে হয়, যেমন আমি কোনো সময় ট্রমা হয়েছে বা পড়ে গেছি কোনো জায়গা থেকে, হঠাৎ করে 7 দিন 14 দিন পরে ব্যথা শুরু হলো, এটা যাচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে যদি হয় তাহলে চিকিৎসকের কাছে অবশ্যই আসতে হবে। পাশাপাশি ব্যাক পেইনটা যদি আস্তে আস্তে রেডিয়েট করে, যে কোনো পায়ের দিকে যাচ্ছে অথবা আপনার দেখা যাচ্ছে যে হাঁটতে গেলেই পাটা অবশ হয়ে আসতেছে বা টান লাগছে, অথবা আমরা বলি যে পায়ের কোনো আঙ্গুলে অবশ অবশ অনুভব হওয়া, ঝিনঝিন অনুভব হওয়া, কন্টিনিউ ঝিনঝিন, বা রাতের বেলা রেস্ট নিলে ওই সময় দেখা যাচ্ছে পা অবশ অবশ ভাব হয়ে যাচ্ছে, এই ধরনের ক্ষেত্রে আবার ফাইনালি আমরা বলি যে পায়খানা প্রস্রাব আটকে রাখার যে একটা প্রবণতা, এটি যদি সম্ভব না হয়, দেখা যায় পায়খানা প্রস্রাবের প্রবলেম হচ্ছে, আটকায় রাখতে পারছে না, এই ধরনের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল ব্যাক পেইন নিয়ে। আশা করছি গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। যখন একজন মা ডিসাইড করবেন যে আমি বেবি নিতে চাচ্ছি, তার আগে অবভিয়াসলি তাকে ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত, তার প্রিভিয়াস কোনো প্রবলেম আছে কি না। যেহেতু এটা খুব সেন্সিটিভ একটা পিরিয়ড, এই টাইমে চাইলেও সব ট্রিটমেন্ট করা যায় না, এই জন্য বেটার হলো অ্যাটলিস্ট 2 to 3 মান্থস আগে প্রিপারেশন নিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করে দেন ইস্যু কনসিভ করা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।